নমস্কার, গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আপনাদের তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা একটা গল্প আপনাদের শোনাবো। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের সৃষ্ট ডমরু চরিত থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম 1847 সালে 24 পরগনার রাহুদা গ্রামে। পিতা ছিলেন বিশ্বম্ভর মুখোপাধ্যায়। ছোট বয়স থেকেই তিনি বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন। কিছুকাল ধরে শিক্ষকতা কাজে নিযুক্ত ছিলেন। পরে কটকে পুলিশ বিভাগে কাজ করেন। ওনার লেখা উল্লেখযোগ্য গল্প হল কঙ্কাবতী, ডমরুধর চরিত, ভূত মানুষ, ফোকলা দিগম্বর, মুক্তমালা, ময়না কোথায় প্রভৃতি। তিনি অদ্ভুত, উদ্ভট ও ফ্যান্টাসি গল্পের জন্য পাঠক মহলে জনপ্রিয় ছিলেন। 1919 সালে তিনি পরলোক গমন করেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা 100 মোহর। আমার বাবা জমিদারি কাছারিতে মুন্সিগিরি করতেন। যৎ সামান্য যা বেতন পেতেন তাতে অতি কষ্টে আমাদের দিনপাত হতো। মা বাবা থাকতে আমার প্রথম নম্বরে বিয়ে হয়েছিল। তাদের পরলোক গমনের পর কলকাতায় হরকোষের কাপড়ের দোকানে কাজ করতাম। মাইনে 5 টাকা আর খাওয়া। যে বাড়িতে বাবুর বাসা ছিল তার নিচে একটা সেতলা ঘরে আমি থাকতাম। বাবুর একটা চাকরানি ছাড়া অন্য কোনো চাকর ছিল না। তার গৃহিণী স্বয়ং রান্না করতেন। রান্না হতো অন্তত আমার ও ঝিয়ের জন্য মুসুর ডাল ও বেগুন বা আলু বা কুমড়ো ভাজা। মুসুর ডালে কেউ একটু হলুদ রং দেখতে পেতাম। ডালের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা সন্দেহ। তারপর বলে হারিয়ে যায় গৃহিণীর হাত। কি করে যে তিনি এরকম ঝিঝি পাতার মতো বেগুন কাটতেন তাই আশ্চর্য। অভ্রের চেয়েও বোধহয় পাতলা। বাজারে যে চিংড়ি মাছ বিক্রি হতো না, যার রং লাল হয়ে যেত, বেলা 1টার সময় কাল ভদ্রে সে চিংড়ি মাছ আসতো। তার গন্ধে পাড়ার লোককে নাকে কাপড় দিতে হতো। সেই চিংড়ি মাছের ধরগুলো বাবু ও তার গৃহিণী খেতেন। মাথাগুলো আমাদের জন্য ঝাল দিয়ে রান্না হতো। যেদিন চিংড়ি মাছ হতো সেদিন আমাদের আহ্লাদের সীমা থাকতো না। সেই পচা চিংড়ি অমৃত জ্ঞান করে আমরা খেতাম। 2 বার ভাত চেয়ে নিতাম। অনেক পরিমাণ ভাত খরচ হচ্ছে দেখে চিংড়ি মাছ কিছুদিন পর বন্ধ হয়ে গেল। তারপর এক ঘাট তেঁতুল ট্যাকে করে ভাত খেতে বসতাম। তা দিয়ে কোনো রকমে ভাত উদ্রস্ত করতাম। যা হোক, এখান থেকে আমি একটা শিক্ষা পেয়েছিলাম। পরে তা আমার বিশেষ উপকারে এসেছিল। আমি বুঝেছিলাম যে টাকা উপার্জন করলেই টাকা থাকে না, টাকা খরচ না করলেই টাকা থাকে। আমার বোধ হয় রাক্ষসগণ। আমার যখন 25 বছর বয়স তখন আমার প্রথম গৃহিণীর মৃত্যু হলো। তার সন্তানাদি হয় নাই। তারপর 10 বছর পর্যন্ত আমার আর বিয়ে হলো না। আমার যা অবস্থা, লোকে বিয়ে দেবে কেন? এই সময় পাশের বাড়িতে আমাদের এক স্বজাতি ভাড়া নিলেন। তার নাম প্রহ্লাদ সেন। দোতলায় সপরিবারে তিনি বাস করতেন। একজন আত্মীয়কে নিচে 2টি ঘর ভাড়া দিয়েছিলেন। তার নাম গোলক দে। প্রহ্লাদ বাবু কোন এক বণিকের অফিসে কাজ করতেন। অবস্থা নিতান্ত মন্দ ছিল না, তবে টাকা কড়ি কি গয়নাপত্র কিছু ছিল না। গোলকবাবু সরকারি অফিসে অল্প বেতনে কেরানিগিরি কাজ করতেন। তার পুত্র পশ্চিমে কোথায় কাজ করতেন। কলকাতায় তিনিও তার গৃহিণী থাকতেন। প্রহ্লাদবাবুর গৃহিণী, তার মা, এক বিধবা ভগ্নী, 2 শিশুপুত্র আর এক কন্যা। তার পরিবার ছিল এই সময়ে কন্যাটির বয়স 10 কি 11 ছিল। আমি তাকে যখন প্রথম দেখলাম তখন অকস্মাৎ আমার মনে উদয় হলো যে কে যেন আমার কানে কানে বলে দিল যে, ডমরুধর, এই কন্যাটি তোমার দ্বিতীয় পক্ষ হবে। তোমার জন্যই বিধাতা একে সৃষ্টি করেছেন। কিন্তু কি করে মেয়ের বাবার কাছে কথাটা উত্থাপন করি? বয়স তখন আমার 35 বছর। রূপ আমার এই, অবস্থাও এই। কথা উত্থাপন করলে হয়তো তিনি হেসে উড়িয়ে দেবেন। কিন্তু বিধাতার ভবিতব্য কে খণ্ডাতে পারে? এই সময় একটা ঘটনা ঘটল। মেয়েটির একটা কঠিন রোগ দ্বারা আক্রান্ত হলো। এই সূত্রে পাশের বাড়িতে আমি যাওয়া আসা করতে লাগলাম।
আপনার মেয়ে আজ কেমন আছে? দুই বেলা প্রহ্লাদবাবুকে সেই কথা জিজ্ঞেস করতে লাগলাম। ক্রমে তাদের জন্য কিছু কাজকর্ম করতে লাগলাম। প্রয়োজন হলে ওষুধ এনে দিতাম ও ডাক্তার বাড়ি যেতাম। নিজের পয়সা দিয়ে বড় বাজার থেকে ছাড়ানো বেদানা এনে দিতাম। ডাক্তারের সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে 2-3 বার মেয়েটিকে দেখলাম। মেয়েটির রূপ ছিল, তাছাড়া তাকে দেখে আমার মন আরো মোহিত হয়ে গেল। এইরূপ আত্মীয়তার গুণে প্রহ্লাদবাবুর সঙ্গে আমার অনেকটা সৌহার্দ্য জন্মালো। শুনলাম যে কন্যাটির নাম মালতী। কেমন সুন্দর নাম দিয়েছ, নামটি শুনলে কান জুড়ায়। ভগবানের কৃপায় মালতী আরোগ্য লাভ করল। আমাদের ঝিকে মাঝে মাঝে 2-1টা সন্দেশ, 2-1টা রসগোল্লা, 2-1খানি জিলিপি দিয়ে বশ করলাম। ক্রমে তার দ্বারা প্রহ্লাদবাবুর মতো স্ত্রী ও বিধবা ভগ্নীর কাছে কথাটা উত্থাপন করলাম। প্রহ্লাদবাবু ভগ্নী সংসারে কর্ত্রী। যা বলেছিলাম সে কথা তিনি হেসে উড়িয়ে দিলেন। তিনি বললেন, কি ওই জলার ভূতটার সঙ্গে মালতীর বিয়ে দেবো? ওরা কপাল। কিন্তু মেয়ের বিয়ের জন্য প্রহ্লাদবাবু বিব্রত ছিলেন। তার টাকা ছিল না। কি করে যে কন্যাদায় থেকে তিনি উদ্ধার হবেন, সর্বদাই তিনি এই কথা ভাবতেন। কিন্তু ঝি যে প্রস্তাব করেছিল সম্পূর্ণরূপে তিনি তা অগ্রাহ্য করলেন না। তিনি বললেন, পুরুষ মানুষের পক্ষে 35 বছর বয়স কিছু নয়, তার উপর রূপ কি, গুণ থাকলেই হলো। মালতীর রোগের সময় সে আমাদের অনেক উপকার করেছে। তাতে বোধ হয় যে ডমরু ধরার লোক মন্দ নয়। কিন্তু কথা এই যে সে সামান্য বেতনে কাপড়ের দোকানে কাজ করে। পরিবার প্রতিপালন সে করবে কি করে? এই বিষয়ে আগে থেকেই আমি ঝিকে শিখিয়ে দিয়েছিলাম। আমার অবস্থা সম্বন্ধে যেমনই কথা উঠল তখনই ঝি বলল যে দেশে ডমরুবাবুর অনেক জমি আছে, তাদের অনেক ধান চাষ হয়, আম কাঁঠাল নারকেলের অনেক বাগান আছে। বলা বাহুল্য যে এসব কথা সমুদয় মিথ্যে। এ সময়ে আমার কিছুই ছিল না। মেয়ের মা, বাবা ও ঠাকুমা এক প্রকার সম্মত হলেন, কিন্তু প্রহ্লাদবাবুর ভগিনী ক্রমাগত আপত্তি করতে লাগলেন। অবশেষে তিনি বললেন যে হবু জামাইয়ের যখন এত সম্পত্তি আছে তাহলে অন্তত 500 টাকার গয়না দিতে হবে। এ কথা শুনে আমি হতাশ হয়ে পড়লাম। 500 টাকা তো দূরে থাক, তখন আমার কাছে 500 তো কড়াকড়িও ছিল না। কিন্তু মালতী পয়মন্ত কন্যা। এই সময় সহসা আমার ভাগ্য খুলে গেল। অভাবনীয় ঘটনাক্রমে অকস্মাৎ আমি 1500-এর বেশি টাকা পেলাম। আমার আনন্দে সীমা থাকলো না, কিন্তু মুখ ফুটে আমি সে আনন্দ প্রকাশ করলাম না। আমার সৌভাগ্যের কথা কারো কাছে প্রকাশ করতে পারলাম না। আমি আমার গ্রামে গেলাম। 1300 টাকা কোনো এক স্থানে লুকিয়ে রাখলাম। 200 টাকা নিয়ে কলকাতায় ফিরলাম। কলকাতায় এসে প্রহ্লাদবাবুর কন্যাকে আমি 500 টাকার গয়না দিতে স্বীকৃত হলাম। বিয়ের সমুদয় আয়োজন হলো। এ বিয়েতে কোনো বিড়ম্বনতা ঘটে নাই। শুভ দিনে আমার দ্বিতীয়বারের বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলায় কন্যার জন্য 500 টাকার গয়না আমি পাঠিয়ে দিয়েছিলাম। এই 500 টাকার গয়না আমি 100 টাকায় কিনেছিলাম। এরপর 6 মাস পরম সুখে অতিবাহিত হয়ে গেল। আসি শ্বশুর বাড়ি। সে জায়গা থেকে সর্বদাই আমার নেমন্তন্ন আসতে লাগলো। আমার আদরের সীমা ছিল না। যখন খেতে বসতাম তখন এটা খাই কি সেটা খাই, সর্বদাই সমস্যার মধ্যে পড়ে যেতাম। এত খাবার যে তারা আমার সামনে রেখে যেত। কিন্তু চিরদিন সমান যায় না। একদিন বেলা 9টার সময় খাবার খেয়ে দোকানে যাওয়ার উদ্যোগ করছি, এমন সময় আমার শ্বশুর বাড়ির নিচের তলায় ঠিক আমার ঘরের পাশেই একটা ভয়ানক গোলযোগ শোনা গেল। আমি আগেই বলেছি যে আমার শ্বশুর বাড়ির নিচের তলায় গোলকবাবু নামে আমাদের এক স্বজাতি বাস করতেন। এ বাড়িতে আমার ঘর যেমন স্যাঁতস্যাঁতে কদর্য ছিল, গোলকবাবু সেরকম ছিল না। তার ঘরটি খটখটে শুকনো ফিটফাট ছিল। তিনি নিজে সরকারি অফিসে কাজ করতেন। পশ্চিমে কোথাও তার ছেলে কাজ করত। তাদের অবস্থা নিতান্ত মন্দ ছিল না। গোলকবাবুর বয়স হয়েছে। কলকাতায় কেবল তিনি ও তার বয়স্কা গৃহিণী থাকতেন। গোলকবাবুর ঘরেই এই কোলাহল হচ্ছিল। গোল শুনে আমি আমার শ্বশুর বাড়ির দিকে দৌড়ে গেলাম। মনে করলাম হয়তো কোনো বিপদ ঘটে থাকবে হয়তো। সে জায়গায় গিয়ে দেখলাম যে আমাদের শ্বশুর বাড়ির সব লোক নিচে এসে দাঁড়িয়েছেন। আমাকে দেখে মালতী উপরে উঠে গেল। অন্যান্য স্ত্রী লোকরা ঘোমটা টেনে নিলেন।
আমার শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে শুনলাম যে গোলকবাবুর ছেলে মাঝে মাঝে বাবার কাছে টাকা পাঠাতেন। বাবা সেই টাকা মোহর গড়িয়ে রেখেছিলেন। তার ঘরে পাঁচিলের গায়ে যে আলমারি আছে তার মধ্যে একটা থলি করে তার ভেতরে রাখতেন। ক্রমে ক্রমে তিনি 100 মোহর গেঁথে আলমারির ভেতর রেখেছিলেন। ঘরের পাঁচিলের গায়ে আলমারি, তার 4টি তক্তার খোপ ছিল, সামনে কাঠের কপাট ছিল। কপাট সর্বদা চাবি বন্ধ থাকতো। গোলকবাবুর সেই 100 মোহর চুরি গিয়েছে, তার জন্য এই গোলমাল। গোলকবাবু মনের দুঃখে নীরবে বসে আছেন। তার স্ত্রী কাঁদছেন। কবে চুরি গিয়েছে তা কেউ বলতে পারেন না। তিনি বললেন যে 1 বছর আগে এই মোহরগুলি তিনি আলমারির ভেতরেই রেখেছিলেন। তারপরে আর নতুন কোনো মোহর তিনি কিনতে পারেন নাই। তিনি বললেন যে এই ঘরে কেবল তিনিও তার স্ত্রী থাকেন, অন্য কেউ এই ঘরে প্রবেশ করে না। এই জন্য কাউকেও তিনি সন্দেহ করতে পারেন না। আমার শ্বশুরমশাই পুলিশে খবর দেওয়ার প্রস্তাব করলেন, কিন্তু আমি তাতে আপত্তি করলাম। আমি বললাম যে কবে কখন চুরি গিয়েছে তার কোনো ঠিক নাই। কারোর প্রতি গোলকবাবুর কোনো সন্দেহ হয় না। তাহলে মিছিমিছি পুলিশে খবর দিয়ে কি হবে? পুলিশে আর খবর দেওয়া হলো না। সন্ধ্যার পর যখন আমি দোকান থেকে ফিরে আসলাম, তখন আমার শ্বশুর প্রহ্লাদবাবু আমাকে ডেকে বললেন, ডুমরুধর, বড় বিপদের কথা। পাশের বাড়িতে তুমি যে ঘরে বাস করো আর এ বাড়িতে গোলকবাবু যে ঘরে বাস করেন, এই 2 ঘরের কেবল একটি প্রাচীর। 2 ঘরের কড়ি সেই এক দেয়ালের ওপর। গোলকবাবুর ঘরে যে স্থানে আলমারিটা আছে সে স্থানের দেওয়ালটি কাজে অতিশয় পাতলা। আজ তিনি আলমারির ভেতর ভালো করে অনুসন্ধান করছিলেন। যে জায়গায় তিনি মোহর রেখেছিলেন তার হাত লাগতেই সেই জায়গার দেওয়ালটি ভেঙে গেল। তখন তিনি দেখলেন যে সেই জায়গায় দেওয়ালে ইট ছিল না, কেবল একটু বালি খাম ছিল। সে বালি ভেঙে পাঁচিলে ফুটো হয়ে গেল। 2 ঘরের এক দেওয়াল, সুতরাং সেই ছিদ্র তোমার ঘরেও হলো। তোমার উপর এখন বিলক্ষণ সন্দেহ হচ্ছে। যদি মোহরগুলো তুমি বাপু নিয়ে থাকো তাহলে আস্তে আস্তে ফিরিয়ে দাও, তাহলে সকল কথা মিটে যাবে। তা না হলে বড় গোলমাল হবে। এ কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি বললাম, সে কি মশাই, আমি ভদ্র সন্তান, আমি চোর নয়। তারপর আপনি আমার শ্বশুর, আমাকে এরকম বলবেন না। তারপর গোলকবাবু নিজে এবং তার গৃহিণী আমাকে অনেক কাকুতি মিনতি করলেন। বললেন, বাপু, ভুলভ্রান্তি ক্রমে যদি মোহরগুলো তোমার হাতে পড়েই থাকে, তামাশা করে যদি রেখে থাকো, তাহলে ফিরিয়ে দাও। তোমার পায়ে পড়ি, মোহরগুলো ফিরিয়ে দাও। তাদের ওপর আমি রেগে উঠলাম। আমাকে আপনারা চোর বলছেন, আপনারা ভালো মানুষ নন, ইত্যাদি ইত্যাদি। ক্রমে এ কথা আমার মুনিব হরঘোষের কানে উঠল। মোহর ফিরিয়ে দেওয়ার জন্য তিনিও আমাকে অনেক অনুরোধ করলেন। আমি তাকে বললাম, মহাশয়, আজ কয়েক বছর ধরে আমরা দোকানে কাজ করছি, আর কয়েক বছর ধরে আমরা বাড়িতেও বাস করছি। একটা পয়সা কি কখনো আমরা নিয়েছি? আমার প্রতি সন্দেহ হয় এমন কাজ কি আমি কখনো করেছি? দিন কয়েক বেশ গোলমাল চলল। দেখো লম্বাদর, মানুষ হাজার বুদ্ধিমান হোক, এরকম কাজে একটা না একটা ভুল করেই থাকে। আমিও তাই করেছিলাম। এ অনেক দিনের কথা হলো, এখন আর বলতে দোষ নেই। আসল ঘটনা হচ্ছে এরকম। মশার উপদ্রবে রাত্রে ভালো করে ঘুম হচ্ছিল না। অনেক কষ্টে 5 শিকে দিয়ে একটা মশারি কিনেছিলাম। মশারিটা খাটাবার জন্য দেয়ালের একদিকে পেরেক মারছিলাম। পেরেক মারতে মারতে হঠাৎ দেয়ালে খানিকটা বালি ভেঙে পড়ল। সেই জায়গায় একটা ছিদ্র হলো। ছিদ্রের ভেতর আমি হাত ভরে দিলাম। হাতে কি একটা ভারী জিনিস ঠেকলো। বার করে দেখলাম যে মোহর ভর্তি একটা থলি। তৎক্ষণাৎ আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। তারপর পুনরায় গর্তের ভেতরে হাত দিয়ে দেখলাম যে তার অপর প্রান্তটা কাঠ। হাতে সেই কাঠ ঠেকলো। এখন এর অর্থ আমি বুঝতে পারলাম। কিন্তু তারপর প্রকাশ হলো এই যে আমার ঘরের ও গোলকবাবুর ঘরের একটা প্রাচীর, প্রাচীরের অপর পাশে গোলকবাবুর ঘরের আলমারি। আমার হাতে আলমারি কপাট ঠেকেছিল।
বলা বাহুল্য যে মোহরগুলো পেয়ে আমার যেন স্বর্গ লাভ হলো। চুপি চুপি সেইগুলো গুনতে লাগলাম। পাছে শব্দ হয় সেই জন্য একটা একটা করে গুনলাম। 100 মোহর। চিরকাল পরিশ্রম করলেও কখনো এত টাকা উপার্জন করতে পারতাম না। দেখলাম যে এ সেকালের মোহর নয়, বিলিতি মোহর, যাকে লোকে গিনি বলে। পরদিন একটু বালি ও চুন এনে দেওয়ালের ছিদ্রটা বন্ধ করে দিলাম। তারপর বাজারে গিয়ে মোহরগুলো বিক্রি করলাম। 1500 টাকার বেশি হলো। দেশে গিয়ে 1300 টাকা কোনো এক নির্ভীত স্থানে পুঁতে এলাম। বিয়ের জন্য বাকি টাকা কাছে রেখে দিলাম। মোহর যে গিয়েছে, ভাগ্যে গোলকবাবু 6 মাস পর্যন্ত দেখেন নাই। যে সময় মোহরগুলো হাতে এসেছিল সে সময় যদি তিনি খোঁজ করতেন তাহলে আমার আর বিয়ে হতো না। এই মোহরগুলো সম্বন্ধে আমি একটা ভুল কাজ করে ফেলেছিলাম। বড় বাজারে আমাদের কাপড়ের দোকানের পাশেই একটা পোদ্দারদের দোকান ছিল। সেই দোকানে আমি মোহরগুলো বিক্রি করেছিলাম। একটু দূরে গিয়ে যদি এ কাজ করতাম তাহলে আর কোনোদিন এর গন্ডগোল হতো না। পাশেই দোকান। সেই জন্য পোদ্দারের সঙ্গে কথা প্রসঙ্গে আমার মনিব হরঘোষ আমি যে মোহর বিছিয়েছিলাম তা জানতে পারলেন। প্রহ্লাদবাবুকে তিনি সব কথা খুলে বললেন। সকলে জোট বেঁধে আমার কাছে এসে মোহরের টাকা গোলকবাবুকে ফিরিয়ে দিতে বললেন। আমি বললাম যে এ মোহর আমার মায়ের ছিল, মৃত্যুকালে মা আমাকে দিয়ে গিয়েছিলেন। বিয়ে ও অন্যান্য বিষয়ে মোহর বিক্রির টাকা আমি খরচ করে ফেলেছি। সে টাকা এখন আমি পাবো কোথায়? আর যদি থাকতো তাহলে কেনই বা দেবো? অবশ্য আমার এ কথা তারা বিশ্বাস করলেন না। যখন নিতান্ত আমার কাছ থেকে তারা টাকা আদায় করতে পারলেন না, তখন আমাকে পুলিশে দেওয়ার জন্য ভয় দেখাতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম, তাতে ক্ষতি কি? 1 বছর কি 2 বছর যদি আমার জেল হয়, তাহলে মেয়াদ খাটানোর পরে সেই টাকা নিয়ে কোনো রকম একটা ব্যবসা শুরু করব। আর এখন যদি টাকাগুলো ফেরত দিই তাহলে আমার দশা কি হবে? ভগবান আমাকে মোহরগুলো দিয়েছেন, যে টাকা ফিরিয়ে দিলে আমার মহাপাতক হবে। কিন্তু আমাকে পুলিশে দেওয়া হলো না। আমার শাশুড়ি ঠাকুরানী কেঁদে কেটে কুরুক্ষেত্র করলেন। অবশেষে সকলে মিলে আমার কাছ থেকে গোলকবাবুর পুত্রের নামে 1000 টাকার নোটের হ্যান্ড নোট লিখে নিলেন। আর আমি মালতীকে যে গহনাগুলো দিয়েছিলাম প্রহ্লাদবাবু সেগুলো গোলকবাবুকে দিয়ে দিলেন। তারা আরও অনুসন্ধান করে জানলেন যে আমার বিয়ের সময় যেসব জমি জায়গা বাগানের কথা বলেছিলাম সে সবই মিথ্যে। আমার কাছ থেকে যখন ওনারা হ্যান্ড নোট লিখে নিচ্ছিলেন তখন আমি মনে মনে ভাবলাম, যত পারো হ্যান্ড নোট লিখে নাও, উপর হস্ত করব না। নালিশ করবে, বিক্রি করবে, বিক্রি ধুয়ে খাও কি বিচে খাও বাবু। বস্তুত এই হ্যান্ড নোটের একটা পয়সাও আমাকে দিতে হয় নাই। এর কিছুদিন পরে গোলকবাবু কাজ ছেড়ে কাশি চলে গেলেন। সেখানে তার এবং তার স্ত্রীর মৃত্যু হলো। টাকা সম্বন্ধে তার পুত্র অনেকবার আমার পত্র দিয়েছিল, তার উত্তর আমি কিছু দিই নাই। তা নয়, 2টা ছুরি, সে কথা পরে বলবো। হরঘোষ আমাকে দোকান থেকে ছাড়িয়ে দিলেন। সেজন্য আমি দুঃখিত হলাম না। মনে জানি যে আমার সেই 1300 টাকা আছে। একই মনে মনে স্থির করেছিলাম যে সেই টাকা দিয়ে জমিদারি কিনবো, আর না হয় ব্যবসা করব। কিন্তু যতদিন হ্যান্ড নোটের ভয় থাকবে ততদিন কিছু করব না। আমার শ্বশুরমশাই বললেন, তোমাকে আর আমার বাড়িতে আসতে দেবো না। আজ থেকে জানলাম যে আমার মেয়ে বিধবা। তোমার মুখ দেখলু পাপ। আর জন্মের অনেক পাপ করেছিলাম, সেই জন্য তোমার মতো ইতরের হাতে আমার মেয়ে দিয়েছি। তোমার ঘরে আমি আমার মেয়ে পাঠাবো না। আমি ভাবলাম যে বটে, এখন আমার পুঁজি হয়েছে, কি করে অর্থ সঞ্চয় করতে হয় হরঘোষের বাড়িতে তা আমি শিখেছিলাম। যেমন করেই পারি আমি ধনবান হব। টাকা থাকলে কেউ জিজ্ঞেস করে না যে অমুক কি করে সম্পত্তিশালী হলো। জাল করে হোক, চুরি করে হোক, যেমন করেই হোক, বড় মানুষ হোক না কেন, অমুকের টাকা আছে এই কথা শুনলেই ইতর ভদ্র সকলেই গিয়ে তার পায়ে এসে পড়বে, সকলেই তার পায়ে তেল মাখাবে। একবার আমার টাকা হোক, তখন দেখবো যে তুমি বাছাধন আমার বাড়িতে ফ্যান চাটতে যাও কি না। অবশ্য এসব মনের চিন্তা প্রকাশ করলাম না। যথাসময়ে আমি এর ভবিষ্যৎবাণী পূর্ণ করব।
কিন্তু যথাসময়ে আমার সে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। আমার শ্বশুরমশাইয়ের রাগের আর একটা কারণ ছিল। মালতীকে আমি যে 500 টাকার গয়না দিয়েছিলাম তা 100 টাকায় কিনেছিলাম। দুটো ছাড়া বাকি সব অলংকার কেমিক্যালের সোনার এবং গিলটির গহনা ছিল। সুতরাং গয়নাগুলো পেয়ে গোলকবাবু বিশেষ কোনো লাভ হয়নি। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে দিন।